পরিস্থিতিটা এমনই ভয়াবহ পরিস্থিতিতে গেছে ভারতের নরেন্দ্র মোদী। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। ভারতের দখলে থাকা 200 একর জমি ফিরে পাচ্ছে বাংলাদেশ। পদ্মা নদীর ভাঙনে প্রায় 3 কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায়। পরে সেই জমিগুলোর মালিকানা চলে যায় ভারতের হাতে। এবার বিবাদমান সেই জমি পুনরায় জয় করে প্রকৃত মালিকদের ফিরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আদালতে শ্যামল দত্ত, মুজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবির তিনজন কথা বলেছেন। তিন রকমের কথা। অনেক অভিযোগ, অনেক অপরাধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে জয় হিন্দ স্লোগান দিয়ে কিভাবে ফেসে যাচ্ছেন ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবু। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়ে উঠতে হবে বাংলাদেশকে এবং ভারতকে পাল্টা দিতে পাকিস্তানি যে একমাত্র পথ এবং এই বন্ধুত্ব রক্ষা করলে বাংলাদেশিরাই যে লাভবান হবে তা মনে করিয়ে দিয়েছেন এক ব্যক্তি, যা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো তোলপাড়। বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয়। ঠান্ডা মাথায় বিষয় যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন। আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিত্তগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব, কোনো রিফর্ম করা অসম্ভব। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 6.5 সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো, যে ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কীভাবে যাবেন? দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার, 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি, নিজেরাই প্রমোশন দিয়ে চলছে। কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। 6 তারিখে আপনি ডিসলভ করে দিলেন পার্লামেন্ট, আর্টিকেল 72 সম্ভবত। কিভাবে ডিসলভ করলেন? ওইটার প্রভাইজোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিসলভ হবে। প্রেসিডেন্ট কিভাবে ডিসলভ করলো? একটু ওয়েট করলে হতো। 7-8 তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিসলভ করার জন্য। কে ছিল? কারা করলো এটা? তখন তো উনি দেশেও নাই, প্রধান উপদেষ্টা। 7 তারিখে আপনি শপথ নেবেন, অ্যানাউন্স করলেন 7টার সময় শপথ নেবেন। কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব, একটা রেফারেন্স দেই। 106 রেফারেন্স দিলেন, রেফারেন্স পাঠালেন। কাকে পাঠালেন রেফারেন্স? ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে 7 জন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স। ওরা 2 লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে। কোথায় পেল তারা? ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে? কেয়ারটেকার, ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে। আর অ্যাপেলেট ডিভিশন বলে দিল এরা সব নারী হয়ে যাবে। হবে তারা? বলেন আপনারা। তো এই কী জিনিস হচ্ছে? এবং 106-এও আপনি সেখানে বসে এটা করতে পারেন না। আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে, আপনাকে শুনানি করতে হবে। এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে শুনবেন, সবাইকে না। বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে। বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয়। ঠান্ডা মাথায় বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য। প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করে তার একটা ইন্টারভিউর জন্য কোনো একটা দেশকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী উদ্গ্রীব হয়ে থাকে, সেখানে কেন আমাদের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডক্টর ইউনূসকে পাশ কাটছেন?
আসলে রিজনটা কি? তিনি কি তাকে পাত্তা দিচ্ছেন না, নাকি ডক্টর ইউনূসকে আসলে ভয় করছেন? তো ভয় বা পাত্তা না দেওয়ার কোনোটাই মোদির নাই। ভয় পাওয়ার কোনো কারণে আর পাত্তা না দেওয়ার মতো ওনার যোগ্যতা নাই, মানে নরেন্দ্র মোদীর যোগ্যতা নাই। তাহলে ফোকাস কোনটা? আসুন, ফোকাসটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শেখ পরিবারের প্রতি বলেন বা আওয়ামী লীগের প্রতি বলেন, ভারতের যেই সম্মিলিত ভালোবাসা তারই একটা অংশ। এখন ডক্টর ইউনূসের সাথে এই যে আপকামিং মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের একটা অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী যাবেন, আমাদের ইউনূস সাহেব যাবেন। তো সেখানেও একটা সাইড বৈঠকে ডক্টর ইউনূস মোদির সাথে বৈঠকে বসতে চাচ্ছে, কিন্তু কেন বারবার ভারত বিষয়টাকে পাশ কাটিয়ে চলছে বা বসতে চাচ্ছে না? এবার আসুন, আমি অনেক চিন্তা করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত এই ইস্যুটা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা। কারণ যদি ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠক হয়, তাহলে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, যে সেখানে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচার করা হবে। এই টোটাল যে ঘটনাগুলো ঘটছে বা এর আগেও প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনিয়ম, দুর্নীতি বা লুটপাট বা হত্যাকাণ্ড, আয়নাঘর থেকে শুরু করে সকল কিছুই এখন এই প্রায় 300-র কাছাকাছি মামলার তিনি আসামি। তো সেগুলো থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা দাবি বা আপামর জনতার একাংশের দাবি, কারণ আপামর জনতার একাংশ এই কারণে বললাম, সপ্তাহ বাংলাদেশে বিএনপি, জামাত না, আওয়ামী লীগও আছে 35%। তো ম্যাক্সিমাম যারা আছেন আর কি বিপরীত দলগুলো দাবি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এখন ইউনূস সাহেব তিনি কথাটা দিয়ে ফেলছেন। ধরেন যদি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়ে যায়, তাহলে ডক্টর ইউনূসের প্রথম মানে আলাপটা কি হবে? 100% শেখ হাসিনা, যে কিভাবে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পররাষ্ট্র নীতি আছে, কূটনীতিক সম্পর্ক আছে, সেগুলোর বিভিন্ন ধারা আছে, কোন ধারায় আসলে শেখ হাসিনাকে বিষয়টাকে সামনে আনা যায় বা তাকে ফেরত আনা যায়, যেটার ব্যাপারে ভারত আসলে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছুক না। কারণ আলোচনাটা হবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে। আর এই বিষয়ে আমরা দেখলাম যে নানান বিশ্লেষক যারা আছেন তারাও এটা নিয়ে প্লাস মাইনাস অনেক ধরনের কথা বলছেন। তো আমি আরও এখানে একটু তথ্য আপনাদের সাথে অ্যাড করতে চাই। ভারতের যেই প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারাও আসলে বাংলাদেশের ব্যাপারে কিভাবে, আপনি ধরেন এই মুহূর্তে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা বলতে পারি রাহুল গান্ধী, গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক ফোরামের সাথে তিনি একটা মত বিনিময় করেছেন। তো সেই মত বিনিময় সবার মধ্যে তাদের একটা ধারণা বা সেন্সের মধ্যে আছে বা প্রমাণিত। আপনি দেখেন জামাত ইসলাম ভারতের সাথে একটা পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করেছিল, ভারত সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। কারণ ভারত মনে করে জামায়াত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের সাথে আরও বিভিন্ন ইসলামিক দলগুলা কানেক্টেড হয়ে যাবে, আর এতে ভারতের নিরাপত্তাটা হুমকিতে পড়বে। ভারতে আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মধ্যে নাই থাকলে বাংলাদেশও আগে যেত, রাজনীতি নিয়ে বিরোধিতা আছে। তো রাহুল গান্ধীর বক্তব্য ছিল যে বাংলাদেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি, এমনকি আমাদের যে ইসলাম ফোবিয়া এটা ভারতের মধ্যে আছে, যে মুসলমানরা তাদের জন্য একটা টেনশন বা এই সেই অস্থিতিশীল অবস্থা। সুতরাং বাংলাদেশে ওই মানুষটা থাকা চাই যিনি আসলে ইসলাম ধর্মের প্রতি খুব বেশি আকৃষ্ট হবে না বা সেই ব্যাপারে একটু মৌলবাদী মনোভাব রাখবে না, তিনি থাকবেন একটু ভারতের পক্ষে বা ধরনের অন্যরকম একটা অবস্থানে। কারণ ইসলামিক রাষ্ট্র হলেই যে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলো বিপদে পড়বে সেটা কিন্তু তা না, এটা কিন্তু আসলেই তা না। একটা প্রকৃত ইসলামিক যিনি রাষ্ট্রের অধিপতি হবেন, তিনি তার দেশে বসবাসকারী সবার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার দায়িত্ব দিবেন, যার যার ধর্ম তাকে পালন করার অধিকার দিতে পারে, ইসলামের শিক্ষা। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ডিস্টার্ব করবেন, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু ভারত ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন কংগ্রেস, বিজেপি অথবা অরবিন্দ কেজরিওয়াল অথবা আরও যে পার্টিগুলো আছে ভারতের বিভিন্ন স্টেটগুলো আছে, সবাই মোটামুটি এক ধরনের বৈঠক করে শেখ হাসিনা ওইখানে যাওয়ার পরে কোন পন্থায় শেখ হাসিনাকে ভারতে রাখা যায়, যেহেতু তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে, একটা বিশেষ ভিসায় তিনি আছেন, সেই ভিসাটা শেষ হলে কোন ভিসা দিয়া তাকে রাখা যাবে সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা করছেন। কারণ ভারত মনে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের বিকল্পে যারাই বসুক তারা ভারতের জন্য পজিটিভ না, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো এই ইস্যুগুলো যখন এখানে আলোচনায় আসছে, 100% মোদির সাথে যখন ইউনূস স্যারের বৈঠক হবে, সেখানে শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনা যাবে এইটাই থাকবে প্রধান ইস্যু, বা এই ইস্যু নিয়ে আলোচনাটার একটা 95% আলোচনা থাকবে। আর এটা আজ করেই সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টাকে উপেক্ষা করছেন, টেকনিক্যালি সাইড কাটছেন। কারণ আজকের দিন পর্যন্ত, তার হাতে গোনা কয়েকদিন আছে, এখন পর্যন্ত ভারত ডক্টর ইউনূসের সাথে বৈঠকের ব্যাপারে তারা কোনো গ্রিন সিগন্যাল দেয়নি, তারা বলছে বিষয়টা বিবেচনাধীন। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।